ওকে ওর সিলেবাসটা, স্পোর্টসের সিলেবাসটা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা যে ওর ফুটবলটা, ও যেরকম অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল যেভাবে সাবজেক্ট হয়, খেলাটা ওর একটা সাবজেক্ট থাকবে, ওইটাতে ওকে পাশ করতে হবে। ওটাতে পাশ না করলে কিন্তু পরীক্ষা পাশ হবে না। কাজে এইভাবে করে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক একইভাবে আরেকটি বলি আপনাদেরকে, আমি আমার চিন্তাগুলা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা আমি এইভাবে নিচ্ছি, আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাইছি। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না, বলবেন আমাকে। আচ্ছা, আসেন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কয়েকদিন আগে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা কেউ কেউ, আমরা আমরা ছোট যখন ছিলাম, অনেকেরই এখানে সেই এক্সপিরিয়েন্স আছে, একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গিয়েছে দেখেছি অনুষ্ঠানটা, এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি অনুষ্ঠানে। সেটা সায়েন্স ফেয়ার হতো, কিন্তু সারা দেশে বিভিন্ন স্কুলে আমরা বিজ্ঞান মেলা হতো। আমরা ইনোভেশন ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি। এই অনুষ্ঠানটি উপজেলা, জেলা পর্যায়ে হয়ে গিয়েছে। গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখে চীন মৈত্রীতে, নেশন ওয়াইড যেটা, ন্যাশনাল যেটা, ইনশাল্লাহ চীন মৈত্রীতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনোভেটিভ, যে যার যেটা মাথায় যেটা আছে, দুইজন বন্ধু হোক, তিনজন বন্ধু হোক, নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর কি সেটা চিন্তা, সেইটা সে যাতে বহিঃপ্রকাশ করতে পারে, সেটার যাতে প্রতিফলন সে ঘটাতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটার ফাইনালটা হবে, নেশন ওয়াইডটা হবে ইনশাল্লাহ 29 তারিখে চীন মৈত্রীতে হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসেন, এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি, আমি এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা যদি ভবিষ্যৎটা ঠিক না করি, আমরা শুধু অন্য অন্য দেশের বাচ্চাদের দিকে চাই থাকবো, আরে এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অমুক দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নাই, এটা কোনো কথা হলো? আমাদের নিজেদের বাচ্চাদেরকে রেডি করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন রাউন্ড করবে। এটা, দিস ইজ হাউ আই সি ইট, হাউ আই বিলিভ ইট। অ্যাকশন কালচার আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট রাখবো কালচার। একটা হতে পারে আর্ট, মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কেরাত প্রতিযোগিতা হতে পারে। এই সাবজেক্টগুলো আমরা স্কুল সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ কেউ যদি গান শিখে, তাকে ওই গান ওইভাবে শেখার আমরা ব্যবস্থা করব, এবং তাকে পরীক্ষা হবে রীতিমতন। কেউ যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে, তাকে ওইভাবেই সিলেবাস দেওয়া হবে, ওইভাবেই সে তার পরীক্ষা হবে। কেউ যদি কেরাত প্রতিযোগিতায় থাকে, তার ওরকমভাবেই পরীক্ষা হবে। অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটিটা আছে, সেটাকে আমরা বের করে আনতে, সেটাকে একদম ঝালাই করে একদম তাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ এখন আপনি চিন্তা করেন, এই যেই কয়েকটা আমি শুধু কথা বললাম, তারপরে তো ভুলেই গেলাম আরেকটা বলতে, সেটা হচ্ছে আমরা ভাষাটাও তাদেরকে দিতে চাইছি। আমরা খুব সময় কয়টা, 6টা ভাষা ঠিক করেছি, আমি 6টা ভাষা, খুব আমাদের 6টা ভাষা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ইংরেজিটার উপরে আমরা জোর দেব। আমাদের বাচ্চার মানি না মানি, হয়তো শহর পর্যায়ে প্রাইভেট স্কুলে যেই বাচ্চাগুলো পড়ে, তাদের ইংরেজি হয়তো ভালো, কিন্তু আপনি সরকারি স্কুলগুলোতে যান, সেটি ঢাকা শহরে হোক, সেটি জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, বাদই দিলাম, সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। কাজেই আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা, আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। কোন 6টি ভাষা? এক হচ্ছে অ্যারাবিক, 2 হচ্ছে জাপানিজ, 3 হচ্ছে ম্যান্ডারিন। 3 হচ্ছে, আপনারা অনেকেই ম্যান্ডারিনের সাথে পরিচিত। ম্যান্ডারিনের ভাষা কিন্তু বাড়ছে ওদের, যেহেতু পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়ছে, ম্যান্ডারিন ভাষা বাড়ছে, প্রয়োগটা বাড়ছে, ব্যবহারটা বাড়ছে। ম্যান্ডারিন 3, 4 হচ্ছে জার্মান, বললাম জার্মান, অ্যান্ড ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বোধহয় 5, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এই 5টা ভাষা আমরা বাচ্চাদের, যে বাচ্চা 5টাই শিখবে, যে নট দ্যাট, সে যে 5টা শিখবে নট দ্যাট, এখন তার যেটা ইচ্ছা সে শিখবে, বাট ইংরেজিটা তাকে শিখতে হবে, ইংরেজির সাথে আরেকটা ভাষা সে শিখবে, সেটা এই যে কটা বললাম এর মধ্যে একটা হতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি জিনিসটা এইভাবে চিন্তা করছি। একটা বাচ্চা আজকে ক্লাস 1তেই বলেন বা 3তেই বলেন, 5এই বলেন আছে,
এই বাচ্চাটা এই যে আমরা যেই সুযোগগুলো তৈরি করতে চাচ্ছি, এই সুযোগগুলো যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি ক্লাস 1-এর থেকে, এবং এই বাচ্চাটা যদি ক্লাস 12 পর্যন্ত উইথ সাম ভোকেশনাল ট্রেনিং, থিওরি অ্যান্ড বোথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা জিনিস এটা নষ্ট হয়ে গেলো, বাতিটা নষ্ট হয়ে গেলো, এটাকে কিভাবে ফিক্স করবে, এই ট্রেনিংটা যদি তাকে আমরা দিতে পারি, এরকম যদি আরও ট্রেনিং দিতে পারি, তো এরকম এটাও আমরা ইনক্লুড করছি ভোকেশনাল ট্রেনিংয়ের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, এটা ক্লাস 8 থেকে 12 পাবেন, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্র্যাকটিক্যালটা হবে, থিওরিটা তার আগে নাকি? ও 6-7 থিওরি, 8 থেকে, হ্যাঁ, এই 6-7 থিওরি ওই বোর্ডের মধ্যে আছে, তো ওই জন্য ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করছি আমি। তো 6-7 হচ্ছে থিওরি, এবং তারপরে 8-9-10 প্র্যাকটিক্যাল। তো এখন চিন্তা করেন একটা বাচ্চা, এতক্ষণ যেই গল্পগুলো আপনাদেরকে বললাম, গল্প না আসলে, গল্প শব্দটা আমি বলেছি, গল্প না, এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা, এবং আমরা ইনশাল্লাহ এগুলোকে বাস্তবায়ন করব, কাজ শুরু করে ফেলেছি আমরা। এখন কাজের আউটপুটটা পেতে একটু সময় লাগবে, কারণ সিলেবাসটাকে গুছাতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি ফুটবলের জন্য 5,000 টিচার নেন, বাস্কেটবলের জন্য 5,000 টিচার নেন, ভলিবলের জন্য 5,000 টিচার নেন, মানে 15,000 টিচার। এই 15,000 টিচারও তো আমাকে বের করতে হবে, 15,000 টিচার আমাকে রিক্রুট করতে হবে, 15,000 টিচারেরকে কীভাবে আমরা বেতন ভাতা দিয়ে দিব, সেটা একটা বিষয় আছে। তারপরে যদি চিন্তা করেন যে কালচার, এখন যে গানের টিচার বের করতে হবে ধরেন 5,000, কবিতা আবৃত্তির টিচার বের করতে হবে 5,000, আর্টের টিচার বের করতে হবে 5,000, গেল 15,000, 15 30,000। তারপরে খেলা গেল, কালচার গেল। এখন যদি আপনি অন্য আরও সাবজেক্ট যেগুলো থাকে, ভাষার টিচার, যেমন আমরা জাপানিজ ভাষার টিচার বাংলাদেশে পাচ্ছি না, এখন আমরা চেষ্টা করছি অনলাইনে জাপানের সাথে কানেক্ট করে কি করা যায়। ইটালিয়ান পেয়েছি আমরা, আমরা এনাফ টিচার পাচ্ছি না, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু দেশের ভিতর থেকে আমরা চেষ্টা করছি টিচারগুলো, অর্থাৎ কাজগুলো শুরু হয়ে গিয়েছে, কাজগুলো শুরু করেছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতন এগোতে পারি, আগামী বছর থেকে এই সিলেবাসটা ইন্ট্রোডিউস হচ্ছে, আগামী বছর থেকে। আচ্ছা, তো এখন আপনারা চিন্তা করে দেখেন জিনিসটা, এই ঘরে যারা আছেন, আপনাদের প্রত্যেকের ঘরেই, নিজেরই হোক, ভাইয়ের হোক, পরিবারের অন্য আপনজনের হোক, বোনের হোক, ছোট সন্তান আছে, প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে যারা যায়, আপনারা এখানে প্রত্যেকের আছে, হয় নিজের প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের নিজের সন্তান আছে, অথবা ভাই বোন আত্মীয় স্বজনের সন্তান আছে। এই বাচ্চাটা আপনার ভাগিনা হোক, ভাতিজা হোক, যাই হোক না কেন, আপনি নিজে কল্পনা করে দেখেন, এই বাচ্চাটা যখন দুটো ল্যাঙ্গুয়েজ পারবে, ইংরেজির সাথে সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারবে, ধরেন সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, সে যখন খেলাধুলার কোনো একটা খেলাধুলায় যখন সে মোটামুটিভাবে ভালো পারবে, সে যখন একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাড়াতে পারবে, সে যদি আর্ট করতে পারে, এই বাচ্চা যখন বড় হবে, তার যখন ভোকেশনাল বেসিক ট্রেনিং থাকবে, আপনি বলেন তো এই বাচ্চা যখন বড় হবে, ওকে কে ঠেকায় রাখতে পারবে কোন কাজে? সেটা দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, ওকে কাজে কে ঠেকিয়ে রাখতে পারবে? ওকে তো খুব ডিফিকাল্ট ওকে রাখা, ও যে কোনো দেশের যে কোনো বাচ্চার সাথে সে কম্পিট করতে পারবে। কাজেই আমাদের শিক্ষা নিয়ে, আমাদের বর্তমান ভবিষ্যৎ যারা, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটা। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ভবিষ্যৎ আমি কিভাবে চিন্তা করছি, আমাদের যারা ভবিষ্যৎ দেশ গড়ে তুলবে। যেমন গতকালকে আমি বাচ্চাদেরকে যখন অ্যাড্রেস করছিলাম, আমি তো ওদেরকে একটা কথা বলেছিলাম, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, নেক্সট টার্ম তোমাদেরকে রেডি হতে হবে। আমি জিনিসটা ওভাবে দেখি, জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমি কথাটা ওইভাবে বলেছি, এবং জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমাদের পরিকল্পনাটা আমরা এইভাবে সাজাচ্ছি। এখন এরপরে আসুন আমার আরেকটি কাজ বা চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, এর মধ্যে আপনারা দেখেছেন আমরা সারা বাংলাদেশে খাল কাটার কর্মসূচি দিয়েছি। দেখলাম ব্যাপারটা নিয়ে অনেকে বেশ হাসি ঠাট্টা করছে। আমার পরিষ্কার মনে আছে, আব্বা যখন শুরু করেছিলেন তখন তো অনেক ইয়াং ছিলাম আমি, কিন্তু মনে আছে পরিষ্কার যে একদিন আমি পেপারেই পড়ছিলাম যে তখনকার তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলছে, ঠিক আছে বলবি, সবাই তো আর আমাদের মতন বলবে না, যার যেটা ইচ্ছা বলুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এর মধ্যে আমি দেখলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন নিউজও আমি দেখলাম যে তারা নিউজ করছে বিভিন্ন জায়গায় আমরা খাল কাটা যে শুরু করেছি। আমরা তো খাল কাটা শুরু করলাম রোজার থেকে, খুব বেশি টাইম আমরা পাইনি, কারণ বর্ষা চলে এসছে, অনেকগুলো খাল, বাট মোটামুটিভাবে বেশ এই পর্যন্ত 1000 কিলোমিটারের মতন সারা দেশে খাল কাটা হয়েছে।
আমাদের খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। আমরা এখন আর পারবো না এই মাসের থেকে, আগামী এই যে জুলাই মাস থেকে তো আমরা পারবো না, আগামী কয়েক মাস, কারণ বর্ষা চলে আসছে। কিন্তু যেটা নিউজ দেখলাম এবং বিভিন্ন খবর যেটা জোগাড় করলাম, সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হয়েছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি অনবরত, সেটা আমরা চেক করছি। ফাঁকি ঝুঁকি পেলেই আমরা চেষ্টা করছি ওটাকে আবার যাতে ঠিক করা হয়। বাট তারপরেও এই পর্যন্ত যেটা দেখলাম যে অনেক জায়গায় দেখলাম মানুষ পানি পাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছে। এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের বসত বাড়ি আছে, বাড়িতে যান অথবা এখান থেকেও সোজা যান। বাংলাদেশে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডেঞ্জারাস অবস্থাটা কি দেখুন, 20 কোটি মানুষ আমাদের 20 কোটি মানুষ, প্রায় কিন্তু পত্রপত্রিকায় আমরা পড়তাম যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। অনেক সময় কিন্তু আপনারা যারা বিশেষ করে যাদের ফ্যামিলি চাষাবাসের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, আপনার বয়স যখন 15 বছর 18 বছর ছিল তখন আপনার পরিবার যারা ডিপ টিউবওয়েল ব্যবহার করতেন চাষবাসের জন্য, তখন যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন তার থেকে আরও 1-150 ফিট বেশি গভীরে যেতে হয় মিনিমাম। এই অভিজ্ঞতা নিশ্চয়ই এই ঘরে অনেকেরই আছে। আমি নিজে যখন ছোট ছিলাম, ধরেন আমার বয়স যখন 10-12 ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে ঢাকার ক্যান্টনমেন্টে আমরা যেই বাসায় থাকতাম, কোনো এক কারণে একবার একটা গর্ত করা হয়েছিল। ওই গর্তটা বোধহয় 6-7 ফিট, যখন গর্তটা খুললো দেখলাম পানি বের হচ্ছে। এখন ওই এলাকায় মিনিমাম 500 ফিট না গেলে পানি পাওয়া যায় না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা, পানি পাওয়া যায় না। এরকম আমি এই যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গা থেকে দেখলাম রিপোর্ট এসছে, বর্ষার সময় একদিকে বর্ষা মানে বর্ষায় ধুয়ে সাফা হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার থেকে একটু দূরে কৃষকরা বর্ষার সময় পানির কষ্ট পাচ্ছে, ঠিকভাবে পানিটা প্ল্যান ওয়েতে পানিটা, অর্থাৎ তার খেতে সে বর্ষার সময়ও পানি দিতে পারছে না, পানিটা নিতে পারছে না। তখন আপনি চিন্তা করে দেখেন, এই যে নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, নদীগুলা ভরাট হয়ে যাচ্ছে, বর্ষার সময় পানি আসছে 7 দিন 10 দিন পানি থাকছে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ পরে পানি নাই আবার। এখন 20 কোটি মানুষ প্রতিদিন পানি ব্যবহার করছে, এবং প্রতিদিন আমরা নিজেদের ব্যবহারের জন্যই হোক অথবা আমাদের কৃষিকার্যের জন্যই হোক না কেন, এই যে নিচে থেকে পানি ব্যবহার করছি, কিরকম একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। প্রতিদিন 20 কোটি মানুষের কি পরিমাণ পানি লাগে, এভারেজে একটা মানুষের সাধারণত প্রতিদিন 100 লিটার প্লাস মাইনাস 100 লিটার মতন পানি ব্যবহার করে। তাহলে 20 কোটি মানুষ কত লিটার পানি ব্যবহার করে আপনি চিন্তা করে দেখুন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যাদের বাড়িঘরগুলো ওয়াটার বডি থেকে একটু দূরে, কোনো নদী পুকুর খালের থেকে দূরে, আপনি খেয়াল করে দেখবেন সেই এলাকার মানুষগুলোর কিন্তু স্কিন ডিজিজ বেশি হয়। কারণ হচ্ছে তারা এনাফ পানি পায় না, ফলে ঠিকভাবে হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না, ফলে আস্তে আস্তে স্কিন ডিজিজ হয় ওইসব এলাকায় বা ওইসব ফ্যামিলিতে স্কিন ডিজিজ সমস্যা থাকে। এখন এই যে ধরেন স্কিন ডিজিজে মানুষের কষ্টের কথা বললাম, দৈনন্দিন কষ্টের কথা বললাম, পানি ব্যবহারের অসুখ বিসুখের কথা বললাম, কৃষির কথা বললাম, আমাদেরকে তো এটার একটা সলিউশন বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ঘটনা, কম বেশি এই 5ই আগস্টের পরে, মাসটা হচ্ছে অগস্ট, তো ওই মাসের বোধহয় ওই বছরের বোধহয় খুব সম্ভব সেপ্টেম্বর মাসে হবে বোধহয়, খুব সম্ভব আপনার নোয়াখালী এলাকার দিকে বিরাট একটা বন্যা হয়েছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলা মিলে বিশাল বন্যা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে বন্যার কথাটা। আপনাদেরকে তাহলে বোঝানোর জন্য আরো ইজি করে আমি বলি, ধরেন একটা সুইমিং পুল, এখানে তো অনেক সুইমিং পুল আছে, আপনারা দেখেন একটা সুইমিং পুল, আপনারা চিন্তা করেন সুইমিং পুলের ডেপথ বেশি না, ধরেন 7 ফুট ডেপথ, গভীরতা 7 ফুট, কিন্তু সুইমিং পুলটা এইসব সুইমিং পুলের মতন না। ধরেন সুইমিং পুলটা 50 স্কোয়ার মাইল, মিনিমাম 50 স্কোয়ার মাইল, মানে আপনি যদি সেন্টার পয়েন্টের থেকে যেদিকেই যান 50 মাইল বা কিলোমিটার হবে, 50 কিলোমিটার বা মাইল যেটাই বলেন না কেন, মাইল হলে আরো বেশি হয়ে যাবে, কিলোমিটারও যদি ধরেন, এখানে কি মাইল না কিলোমিটার?